সংস্কার বিষয়ে একটা কথা স্পষ্ট বলতেই হয়। 34 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মূলনীতিতে। 2011-তে ফ্যাসিবাদী হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে। আমরা দাবি করেছি, সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি। আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে। এর ব্যতিক্রম জনতা মানবে না। বিচার, মাঝখানে বিচার, তারপরে নির্বাচন। আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি, কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছি না। আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলতেই থাকেন, কিন্তু বিচার হওয়া লাগবে, বিচার দৃশ্যমান হওয়া লাগবে। ফ্যাসিবাদের বিচার নয়, ফ্যাসিবাদের দোসর যারা, তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে। নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয়, কালো টাকা, পেশি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে, আমরাও সে দাবির সঙ্গে একমত পোষণ করেছি। আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, পক্ষে বিপক্ষে মতামত আছে, তবে তুলনামূলক পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে। চূড়ান্ত কথা, গত 16 বছরে নয়, 53 বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। যদি বকতে মন চায়, বকাঝকা করতে মন চায়, নানা শব্দ উচ্চারণ করে বকাঝকা করেন। আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। পীর সাহেব শুধু নয়, তিনি বীর হয়ে গেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাকা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন। অবশ্য সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে, সেখানে হয়তোবা এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন। এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে, এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 1947 সাল থেকে 24 বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল। আপনারা বলেন, ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল? যদি বলেন হয়েছিল, ইসলামী আইন তারা চালু করে নাই, বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না। 1971 থেকে 2024 54 বছর যে আন্দোলন, 54 বছর যে দৃশ্য আমরা দেখেছি, তারা অনেক কথা বলেছে, কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে। একটু আগে শুনেছেন, আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য আল্লাহ বার্তা দিতে চাই। আমরা বলে দিতে চাই, ইসলাম দেশের নারীদের জন্য নয়, গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি কবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্বাধীনতা উত্তর দেখেছি, বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে। আমরা দেখেছি
এদেশের প্রধানমন্ত্রী, বারে বারে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে দেখেছি এদেশের সংসদীয় উপনেতা, সংসদের নেতা, স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও, দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী, এরপরেও নারীরা ধর্ষিতা হয়েছে। আমরা দেখেছি নারী স্পিকার, এরপরেও দেশে যৌতুকের কারণে নারীকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এদেশের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নারী হওয়ার পরে এরপরে নারী নির্যাতন, শিশু নারীদেরকে নির্যাতন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, একবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার তো আপনারা সুযোগ করে দেন, একবার আপনারা হাত পাখায় ভোট দেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি হাত পাখা ক্ষমতায় যায়, আপনারা যদি দায়িত্ব দিতে পারেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আপনাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ। আমাদের অতীত ইতিহাস আছে, আমরা বলে দিতে চাই, আমাদের নবী বলেছিলেন তৎকালীন সময়, তিনি বলেছিলেন ইয়াসিরুর রাকিব মিন সানআ ইলা হাদরামাউত। এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন পুরো আরব উপদ্বীপ, জাজিরাতুল আরবের মধ্যে তৎকালীন সময় যে ইসলামী সাম্রাজ্য রাষ্ট্র ছিল, আমার নবীজি বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্য থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণীয় যদি একাকী বিচরণ করে, কোন পুরুষ পর পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা রাখবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, নারীরা তাদের অধিকার পাবে, তারা তাদের নিরাপত্তা পাবে, যৌতুক বাংলাদেশের জন্য চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে, তাদের মহারানার সম্পদ তাদের নিজের মালিকানায় থাকবে। কোন পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু ঢুকু করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে, পুরুষ নারী আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে হাত পাখাকে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সম্মান প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমবেত ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, জননেতা, প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারামা আমির হযরত পীর সাহেব হুজুর সভাপতিত্বে আজকের এই মহাসমাবেশ, হাত পাখার এই মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ, এক টুকরা বাংলাদেশ। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এদেশের সকল মানবতাবাদী, দেশপ্রেমিক, ইসলাম প্রিয় সকল রাজনীতিক শক্তির এবং সকল ধর্ম, মত এবং জাতের প্রতিনিধিত্বশাল ব্যক্তিদের সমন্বয়ে আজকের এই মঞ্চ। সুতরাং আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ এক টুকরা বাংলাদেশ। আজকের এই সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয় তিনটি, ছন্দের মতো: সংস্কার, বিচার, পিয়ার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে
উনি দায়িত্ব নেয়ার শুরুতেই বলেছিলাম এটা বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, আলো নদীর বাংলাদেশ। এখানে পাশ্চাত্যের রং লাগানোর চেষ্টা করবেন না। বাংলাদেশ পাশ্চাত্যের প্রেসক্রিপশনে চলে না। ওয়েস্টার্ন প্রেসক্রিপশনে চললে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আজকে সংস্কার কমিশনের অনেকের কাজে আমাদের মনে হয় তারা নতুনভাবে এক ব্রাহ্মবাদী ফেসিস্টকে আমরা তাড়ানোর পরে আমাদের মাঝে মাঝে কিন্তু এটা মনে হয় তারা কি ওয়েস্টার্ন কালচার আমাদেরকে ঢুকাইতে চাচ্ছে কিনা। পৃথিবীর কোথাও যেই নজির নেই, তারা পর্যায়ক্রমে আমাদেরকে প্রস্তাব করে 100 আসনে নারী প্রতিনিধিত্ব থাকবে, সেখানে শুধু নারীরাই নির্বাচন করবে, কিন্তু তাদের মাথায় এটা নাই যে এদেশের জনগণ কোনো মহিলাকে রাষ্ট্রপ্রধান দেখতে চায় না। আমরা রাজনীতিকে পুরুষ বান্ধব, নারী কেন্দ্রিক এরকম রাজনীতি আমরা চাই না। আমাদের রাজনীতি হলো মানব কেন্দ্রিক, মানুষের কল্যাণে আমাদের রাজনীতি। এখানে নারী পুরুষের বিভাজন আমরা করি না, বরং নারী পুরুষের সকলের কল্যাণের জন্যই হলো আমাদের রাজনীতি। সুতরাং আমরা বলতে চাই, সংস্কারের নামে অযৌক্তিক অপ্রয়োজনীয় এইসব বিষয়ে টাইম কিলার করবেন না মেহেরবানি করে। আমরা পরিষ্কার ভাষায় দাবি করতে চাই, প্রশাসনে আগে শুনতাম সরল বিশ্বাসে উনি কিছু ভুল করে ফেলেছেন। যারা আমাদের দেশের সরকারে বসে এরকম সরল গরল বিশ্বাসে আমাদের দেশকে গত 15 বছরে নয় 54 বছরে পিছিয়ে দিয়েছে, এরকম কোন রকমের ব্যক্তিদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই যে 30% ভোটে বিজয়ী হয়ে আপনি 70%কে জুলুম নির্যাতন করবেন, এই নির্বাচন বাংলাদেশিরা এখন আর চায় না। আমরা পরিষ্কার বলতে চাই, সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন হবে সেই হারে আসন বরাদ্দ হবে। এতে যদি কেউ 51% কম পায় সে ক্ষমতায় আসতে পারবে না। কারো যদি একসাথে মিলিত হয়ে 51% ক্ষমতা হয় তাহলে কার সমস্যা কি? সংখ্যাগরিষ্ঠের মতেই তো সরকার তৈরি হলো। সাথে সাথে আমরা এই কথা বলতে চাই, যারা জনগণের এই কাঙ্ক্ষিত পিয়ার পদ্ধতি পছন্দ করতেছেন না, তারা কিন্তু এখন আর 30%-এ নাই। আমরা জানি তারা এখন 10%-এরও কমে চলে গেছেন। সুতরাং আগামীতে আমরা আজকে এই জনতার কাছ থেকে এই আহ্বানই সারা বিশ্বের কাছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আগামীতে নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে দিতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ সেই যোগাখুচুরি আর জুচ্চুরির সেই নির্বাচনকে আর বাংলাদেশের মানুষ কবুল করবে না। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কষ্ট করে এখানে আসার জন্য দোয়া কামনা করতেছি। আমাদের যে ভাইয়েরা আসার পথে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দেশে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কবুল করে নিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত সুজলা সুফলা আমার এই বাংলাদেশের 54টি নদী গলা টিপে হত্যা করছে ভারত। সেই ভারত আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, নদী শাসন করবে, সবকিছু নিয়ন্ত্রণ করবে, তার বরদাস্ত করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন হিন্দু মহাজোটের সংগ্রামী মহাসচিব জনাব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রে আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং প্রকৃত গণতন্ত্রের জনক পীর সাহেব চরমোনাই। আমরা 1971 সালে এই দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে, যে একটা স্বৈরাচারবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাব।
কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র একের পর এক আমাদের গলা টিপে ধরেছে। কারণটা হলো এই দেশে এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি 51% ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন, আর 49% লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই। শুধু তাই না, এমন একটা পজিশন যেখানে মাত্র 30%, যদি বহুদলীয় দল ইলেকশন করে 30% লোক ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে, 70% মানুষের উপর নির্যাতন চালায়। এবং আমরা এর আগে আওয়ামী লীগকে একচাটিয়া ভোট দিয়েছি। আমরা কি পেয়েছি? তারা আমাদের সম্পত্তি, শত্রু সম্পত্তি করেছে, তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব বরগুনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না। আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই, যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নির্বাচন করবে। আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিআর সিস্টেম, এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন, নাহলে ভোট কেন্দ্রে যাবে না, কোনো ভোটে অংশ নেবে। ধন্যবাদ। পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে, আমি আপনাদের সবাইকে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সমাবেশে আমন্ত্রণ করার জন্য। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী যুগ যুগ ধরে একসাথে বসবাস করে আসছি এবং এই সংস্কৃতি পৃথিবীর অনেক দেশেই নেই, কিন্তু বাংলাদেশে আছে, সেটা আমরা সেই জন্য গর্ববোধ করি। এবং এই দেশ আউলিয়াদের দেশ। আউলিয়ারা যখন এসেছিল এই দেশে এই ধরনের শিক্ষা ওনারা আমাদেরকে দিয়েছে এবং সেই শিক্ষা এখনো সেটা লালন পালন করা হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে ইসলামী আন্দোলন আজকের এই সমাবেশের আয়োজন করেছে। আপনাদের যে দাবি, সংস্কারের প্রশ্ন যেটা এসেছে, পিআর পদ্ধতি আনুপাতিক হারে, জনসংখ্যার আনুপাতিক হারে পার্লামেন্টে বা সংসদে অংশগ্রহণ থাকবে, সম্ভব হলে সকল স্তরে সেই সংখ্যানুপাতিক হার বজায় রাখা হবে। এবং আমরা মনে করি এটা একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা হবে। এখন আমরা যেটা লক্ষ্য করেছি, নির্বাচন পদ্ধতি বর্তমানে যেটা বিদ্যমান রয়েছে, এখানে আমরা যারা সংখ্যায় খুবই কম, আমাদের অংশগ্রহণের সুযোগ নাই বলতে চলে। খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এবং বৌদ্ধ সম্প্রদায় আমরা সংখ্যায় খুবই কম, আর সেই তুলনায় আমাদের তেমন কোনো অংশগ্রহণ নেই, বিশেষভাবে পার্লামেন্ট থেকে শুরু করে অন্যান্য প্রশাসন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে। কিন্তু এই পিআর পদ্ধতি যদি থাকে, অ্যাটলিস্ট এই জনসংখ্যার অনুপাতে যদি পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব থাকে, অন্যান্য ক্ষেত্রে যদি প্রতিনিধিত্ব থাকে স্থানীয় প্রশাসনে, তাহলে পরে সেটা কমপক্ষে কিছু ভূমিকা এবং কিছু অংশগ্রহণ সেখানে থাকবে এবং আমাদের অধিকারের কথা আমরা বলতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি সাফল্য কামনা করি এবং আমাদের পীর সাহেবের যে নেতৃত্ব এবং সেই নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে বিকশিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সমবেত ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট ওয়াইজিন মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন আল মুবারক। মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং বিশেষ করে আমার এলাকা ফেনী থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমি একটা কথা আজকের সমাবেশে একটু আপনাদের থেকে জানতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল? কি বলেন আপনারা? আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐকমত্য পোষণ করে ৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহু। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে এক বেয়াদব তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল। এর থেকে আমরা যেন প্রতারিত না হই। কোনদিন ইসলামী আন্দোলন কারো, শুধু আওয়ামী লীগ নয়, কারো দালাল ছিল না, বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও ইসলামী আন্দোলন কারো দালালি করবে না। শুধু একটা কথা বলে আমি শেষ করতেছি, আমার সময় 3 মিনিট। এক ভাই বিয়ে করছেন, ওনার বউটা মারা গেছে। এখন বউ মারা যাওয়ার পরে ওনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে, শালিটা বিয়ে করার জন্য। তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না, কারণ তো আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না, একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি। এখন যদি শালি বিয়ে করি তো এটাও তরকারি রান্না করতে জানবে না, একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশের পরিভাষায় বলে আগের বউয়ের শালি, অর্থাৎ আগের বউয়ের বোন, মানে এটা আগের বউয়ের শালি। ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম। খবরদার, আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তা আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি, দুনিয়ার ডাক্তারি ছাড়া কিছু হবে না। জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ ভাইয়েরা, আমার বক্তব্য এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন। মূল কথা আপনারা বুঝেছেন। এখন সামনে কাজ করতে হবে। সেই কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ সুযোগ এসেছে এ দেশের পরিবর্তন করার। মনে হয় সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর কিয়ামত পর্যন্ত আসবে কিনা জানি না। ভাইয়ের আমার, যেই পদ্ধতিতে নেতা নির্বাচন হয় ওইটাকে নির্বাচন বলা হয়। তো ইতিপূর্বে 54 বছরে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, আপনারা এই কয়েকদিন আগে হাবিবুল আউয়ালের, অভিশপ্ত হাবিবুল আউয়াল যে সিইসি বক্তব্য রেখেছে যে এই পদ্ধতিতে 1000 বছর নির্বাচন হলেও সুষ্ঠু নির্বাচন হবে না। আমরাও তাই বলতে চাই, নির্বাচন পদ্ধতির পরিবর্তন হতে হবে। কালো টাকা, পেশি শক্তির প্রভাবে এবং প্রশাসনকে টাকা দিয়ে কিনে নির্বাচনকে প্রভাবিত করলে সঠিক নেতা নির্বাচন সম্ভব নয়। সেই জন্যই পিআর পদ্ধতির দাবি করা হয়েছে। পিআর পদ্ধতি কেন দিবেন না? একটা দলের কারণে যদি পিআর পদ্ধতিকে আপনি পাশ কাটিয়ে যান, তাহলে কিন্তু ইতিহাস মনে রাখবেন, হাবিবুল আউয়ালের মতন দশা আপনারও হবে। আমাদের দেশের ইতিহাস হলো, মানুষ কোনো ক্ষমতায় যখন আসে প্রশংসিত হয়ে আসে, আবার যখন নেমে যায় তখন অপমানিত হয়ে নেমে যায়। কাজেই আমরা চাই না এই উপদেষ্টা পরিষদকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে, ফুলের মালা দিয়ে তাদেরকে ক্ষমতায় উঠানো হয়েছে। আপনারা জুতার মালা নিয়ে যেন চলে যান না, সেটা মনে রাখবেন।
কাজী জনগণের জন আকাঙ্ক্ষাকে মনে রাখবেন। জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে গেলে কিন্তু অপমানিত হওয়া ছাড়া কোনো পথ থাকবে না। এই জন্য আমার বন্ধুগণ, পিআর পদ্ধতি আমাদের দেশের সাধারণ মানুষ যে বুঝে না, এদেরকে বুঝাতে হবে। এই নমিনেশন বাণিজ্যের নির্বাচন থাকবে না, কালো টাকা পেশি শক্তির নির্বাচন থাকবে না, এই নির্বাচনে হাজার হাজার মানুষের জীবন যাবে, এই নির্বাচন থাকবে না। আমরা একটু সুষ্ঠু সুন্দর লেভেল পেলেই নির্বাচন দেখতে চাই, যেন সেই নির্বাচন আমাদের উপদেষ্টা পরিষদ উপহার দেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আল্লাহর দরবারে এই কামনা করছি, আজকের এই মহাসমুদ্রের মহাসমাবেশ আমার তো মনে হয় আল্লাহ কবুল করেছেন। এখানে আল্লাহ তাআলার কিছু বান্দারা শাহাদাতের শরবত পান করেছে, শাহাদাতের শরবত পান করে তেনারা জান্নাতে চলে গেছেন। আজকের আমাদের প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, আমরা রাস্তায় নেমেছি, আমরা ময়দানে এসেছি, হয়তো ইসলামী হুকুমত, না হয় শাহাদাত, অন্যতুবা বিকল্প আর কোনো পথ আমাদের সামনে খোলা নাই। হয় ইসলামী হুকুমত হবে, না হয় আমাদের শাহাদাত পালন করতে হবে। আমরা শাহাদাত ছাড়া, ইসলামী হুকুমত ছাড়া বেঁচে থাকতে চাই না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ সময় পর্যন্ত জাগরণ করা স্লোগান হয় না। আমার সাথে স্লোগান ধরা যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আহত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি পীর সাহেব চরুনাই, মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের দাবি, জনগণের দাবি, জাতির দাবি, অধিক বিলম্বে বিচার কাজ সুষ্ঠু সম্পাদন করা, দৃশ্যমান করা, আর দাবি সংস্কার করা। সংস্কারের পর স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস এটা মূলতন্ত্র করতে হবে, এছাড়া জাতি মানবে না। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কোন ক্রমেই মূলনীতি রাখা যেতে পারে না। এর সাথে সাথে নির্বাচন সংস্কার করতে হবে। আজকের মাস্তান আধিপত্য থামাতে হবে। কোনোভাবেই নির্বাচন কেন্দ্র যখন নির্বাচন করার সুযোগ দেওয়া যেতে পারে না। তাই আমরা দাবি করেছি, এখন সমর্থন ঘোষণা করছি, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নাই। এর সাথে সাথে বলতে চাই, আজকে ইসলামী ঐক্যের বড় প্রয়োজন। যদি আমরা ইনসাফ কায়েম করতে চাই, দরিদ্র সমাজ কায়েম করতে চাই, তাহলে ইসলামী ঐক্যের কোনো বিকল্প নাই। দেশ সাধারণত বাঁচাতে হলে, আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র ইসলাম, একমাত্র মুসলমানিত্বের পরিচয়ে এদেশকে বাঁচতে হবে, এর কোনো বিকল্প নাই। যারা দেশকে ইসলামের বিপদে পরিচালিত করতে চায়, যারা সেকুলার বানাতে চায়, তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই জাতি কখনোই এটা হতে পারে না। আজকে আমাদেরকে গর্জে উঠতে হবে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস নিয়ে ইনসাফ কায়েমের লক্ষ্যে, দরিদ্রকে সমাজ কায়েমের লক্ষ্যে আমাদের জেগে উঠতে হবে। উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন সবাই মিলে আমরা আগামী নির্বাচনে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফ কায়েমের পক্ষে, দরিদ্র বিরোধীর পক্ষে আমরা জেগে উঠি, ভোট প্রদান করে দেশকে আমরা ইসলামের পথে, শান্তির পথে, প্রগতির পথে, উন্নতির পথে আমরা পরিচালিত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, হাত পাখা আছে হাতে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেওয়া লাগে তো, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান সহ রাজধানী ঢাকার অলিতে গলিতে উপচে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী, মহান আল্লাহ তাআলার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আরেকবার স্বস্তির সাথে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া এই কারণে, বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক দিন? মুসলিম উম্মাহর নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। সংগ্রামী ভাই আমার, আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের স্রষ্টা হয়। ইতিহাসে তার নাম সংরক্ষণে লেখা থাকবে। সংগ্রামী দেশবাসী ভাইরা, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলতে চাই, আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান, তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। পরিষ্কার বলতে চাই, আপনি সোজা থাকবেন। আমরা আমাদের জন্য, কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না। 2000 ছাত্র জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, 17-18 বছরের মানুষকে ফাঁসি, অত্যাচার, জুলুম, রিমান্ড, ক্রসফায়ার দিয়ে আলেম ওলামা পীর মাশায়েখদের যে নির্বাচন করেছেন, সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না। ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন, এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন। রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি, বৈঠক করার অধিকার সবার আছে, কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন? আপনাকে জাতির সামনে আসতে হবে, সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা, আসুন আমরা সবাই মিলে এটাই করি, আমরা রাজি আছি।
কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী 8-10 মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা। আপনাকে এই 8 মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে। আপনাকে নির্বাচনের আগে যে শর্ত, মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে। দিল্লিতে বসে দিল্লির তাবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবাদাসে পরিণত করার ষড়যন্ত্র করছে। অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই। সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন, বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে, ক্ষমতায় গিয়ে করব। কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে? জনগণের ভোট আপনি পান, তারপরে আপনি ক্ষমতায় যাবেন। এই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে, এই কাঠামো তছনছ করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত এবং কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন। এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফ্যাসিবাদ, নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না। এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে। আন্দোলনের শহীদ আহত যারা, তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে। প্রবাসী 1,10,00,000 ভোটার, তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই, জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা 1 তারিখ থেকে 8 আগস্ট পালন করব। এর মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি পীর সাহেব চরমনাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জামাত ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জাতীয় ঐক্যের জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন, আমি মনে করি চরমনাই পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা, অবদান, মহব্বত রেখে ইতিহাসের একটি স্রষ্টা হয়ে তিনি থাকলেন। আগামী দিনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠেকাতে হবে। আমরা এই ঐক্যের পেছনে চরমনাই পীর সাহেবের যে উদারতা, যে আন্তরিকতা, যে মহব্বত, তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে ওলামায়ে কেরাম, মুসলিম উম্মাহর নেতৃত্বদানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে, আজকে এক মঞ্চে দেখে গ্রামে গ্রামে ঐক্যের জোয়ার শুরু হয়েছে। আসুন ভেদাভেদ, ভিন্নমত পরিহার করে মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় বিচার, সুশাসন, বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের হাতের হাত পাখা এবং পতাকা উড়িয়ে দেখিয়ে দিন আজকের এই মহাসমাবেশ নতুন বাংলাদেশের সূচনা করবে ইনশাআল্লাহ। আজকের এই মহাসমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ। সংগ্রামী জননেতা হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশের মোহতারাম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা দেশ থেকে আগত আমার সংগ্রামী ভাইয়েরা,
হৃদয় থেকে মোবারকবাদ জানাই জাতীয় নেতৃবৃন্দকে, যারা সংস্কার, বিচার আর পিয়ারের পক্ষে একসুরে কথা বলেছেন। আর সারা দেশ থেকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন, কষ্ট সহ্য করে আজকের এই মহাসমাবেশকে সফল করার চেষ্টা করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সমাবেশ সফলতার আনন্দের সাথে সাথে শোক আর বেদনা নিয়ে বলতে হয়। আমাদের মতো আমাদের 6 ভাই 6 জন দিনী সাথী এই মহাসমাবেশে আসছিলেন, তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত নসিব করেন, হয়তো জান্নাতে তাদের সঙ্গে দেখা হবে। এই দোয়া করি আল্লাহ পাকের দরবারে। অনেকে আহত অবস্থায় কাটাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। আমার ভাইরা লক্ষ্য করেছেন জাতীয় নেতৃবৃন্দ সবাইকে একসুরে কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেশি বিষয়ে জাতির সাথে দেশি মানুষ দেশে বসে সিদ্ধান্ত চাই, আমরা বিদেশে যেতে চাই না। দেশে বসে সিদ্ধান্ত দিতে আপনাদের কেন আপত্তি? এইটা আমাদের প্রশ্ন। আমরা চাই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ সংগঠন, অধিকাংশ রাজনৈতিক দল যে দাবি উত্থাপন করেছে সংস্কার আর বিচার পিয়ার, এ বিষয়ে আপনারা বাস্তবায়ন করবেন। যদি না করেন তাহলে অবশ্যই এদেশবাসীর সন্দেহের আঙ্গুল আপনাদের দিকেই কিন্তু তুলবে। আমরা চাই বিতর্কিত হয়ে আপনারা বিদায় না নিয়ে অবিতর্কিত অবস্থায় যাবেন। আমরা দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। আর যারা চাচ্ছেন, এদেশে প্রত্যাশা তৈরি হয়েছে ইসলামী শক্তি, দেশপ্রেমিকের শক্তি আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আমি এ বিষয়ে বলবো না, আমি দেখাতে চাই। স্টেজের দিকে তাকিয়ে রাখেন, পিসাব চৌমাই কাদেরকে নিয়ে দেশ গড়তে চাই, আপনাদেরকে ঘুষি না বাজার বলতে হবে। তাহলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ে মহল্লায় একই সুরে কথা হবে। দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক নিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। আগামী দিনে পিসাব চৌমাই সহ আলেম ওলামা যে কোনো সংগ্রামে আমাদেরকে আহ্বান করবেন, ইনশাআল্লাহ রাজি ছাড়া দিতে রাজি আছে কিনা? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা আব্দুল হক আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উদ্যোগকারী মহাসমাবেশের মহতারাম সভাপতি হযরত পিসাব হুজুর আহমদ বরকাতুহ, জাতীয় নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে সংস্কার এবং বিচার সম্পর্কে দুটি কথা বলি বিদায় নিব। পাকিস্তান অর্জন হয়েছে, বাংলাদেশ হয়েছে 26শে জুলাই। অতীতের দুটি পরিবর্তনের মধ্যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, এটাই সবাই জানেন, বিস্তারিত বলার সময় নাই। সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা হয়েছিল। তো সংক্ষিপ্তভাবে বলা যায়, অতীতে যত সরকার পরিবর্তন হয়েছে সংস্কার হয়নি। অর্থাৎ বউটা ছিল পুরাতন, শাড়িটা হচ্ছে নতুন, কিন্তু এখানে সবগুলাই চোর। সংস্কারের দ্বারাই কি উপকার, না করার দ্বারাই কি ক্ষতি। আমি বর্তমান বাংলাদেশের 5টি বিভাগ সম্পর্কে একটি উদাহরণ পেশ করছি। আপনার জ্বালানি এবং খনিজ, বিদ্যুৎ এবং রেল, সেতু এবং পরিবহন, এই 5টি খাতে বর্তমান সরকার ব্যয় সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের তহবিলে সাশ্রয় হয়েছে। কিন্তু শিক্ষিত সমাজ সবাই জানেন, কিন্তু কয়টি বিষয়, খনিজ এবং জ্বালানি, সাথে সাথে রেল এবং কি বিদ্যুৎ, সেতু এবং পরিবহন, এই 3টি খাতের খরচ তো অবশ্য হচ্ছে, কিন্তু ব্যয়টা সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের বাঁচিয়েছে এবং সাশ্রয় হয়েছে। এটাই
আমার কথা না, দেখেন আপনারা লাভটি হয়েছে এই সরকার বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ঘাটতি যাওয়ার কারণে বিদেশিরা বিদ্যুতের ঘাটতি পূরণ করতে গিয়ে যে পরিমাণ আমাদেরকে ঋণ দিয়েছে, এই 5টি বিষয়ের ঘাটতি পূরণের কারণে তার ব্যয় সংগঠন করার কারণে যে 46,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে, এটা দিয়ে বিদ্যুতের সমস্ত ঘাটতি পূরণ করা সম্ভব হয়েছে। সুতরাং যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর মধ্যে সংস্কার করেন। 50 বছর এই দেশ ভবিষ্যতে চলতে হলে বিদেশ থেকে 10 টাকা লোন নেওয়ার প্রয়োজন পড়বে না, এটা আমি বিশ্বাস করিয়েছি। দ্বিতীয়, আমি আর উদাহরণ পেশ করবো না, কি বললাম। দ্বিতীয়, আইনের সংস্কার কেন? দেখেন, ইসলামের মধ্যে ক্ষমতা আইনের নিয়ন্ত্রণে চলে। ক্ষমতা যতই বড় হোক না কেন, আইন তার বিচার করবেই করবে। আর বর্তমান মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনের আইন চলে, যার কারণে এ পর্যন্ত দেশের সাধারণ মানুষ ন্যায় নীতি এবং ইনসাফ পায়নি। আমি উদাহরণ পেশ করছি। এই যে মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনে আইন চলে, আইন সম্পূর্ণ ক্ষমতার কাছে অসহায়। 2008 সাল হাসিনার বিরুদ্ধে 15টি মামলা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, খালেদার বিরুদ্ধে দিয়েছিল 6টি। হাসিনা ভাগ্যক্রমে বিদেশিদের ষড়যন্ত্রের কারণে যখন ক্ষমতায় আরোহণ করল, তার বিরুদ্ধে যে 15টি মামলা হয়েছিল অটোমেটিক সমস্ত মামলা খারিজ হয়ে গেছে। সমস্ত মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। আমি যে বলেছি ক্ষমতার অধীনে আইন চলে, বর্তমান মানবরচিত সংগঠন। আর খালেদা প্রাইম মিনিস্টার হতে পারেনি, তার বিরুদ্ধে মামলা কিন্তু এখনই আছে। কিন্তু এর বিপরীতে ইসলামী আইনের অধীনে ক্ষমতা চলে, সময় না থাকার কারণে আমি উদাহরণ পেশ করতে পারব না। এই জন্যই আমি আপনাদেরকে বলছি, আইনের সংস্কার, নির্বাচনের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার ব্যতিরিক্ত যতই ক্ষমতার পরিবর্তন হোক না কেন, কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কিন্তু এই জন্যই নির্বাচনের সংস্কার, আইনের সংস্কার এবং অর্থনীতির সংস্কার সময় কম হওয়ার কারণে আমি বিস্তারিত বলতে পারিনি, দুটাই উদাহরণ বলেছি। আরেকটি কথা বলে শেষ করছি। আজকে ভারত আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে ফুসিং করেছে বিভিন্ন সেক্টরে। ভারতের কাছে আমরা করজোড়ে অনুরোধ করেছি, এই আওয়ামী লীগের হাসিনা সহ যারা এই দেশের সম্পদ চুরি করে ডাকাতি করে তোমার দেশে আশ্রয় নিয়েছে, সবগুলোকে এই দেশে ফুসিং করো। কিন্তু আমরা বলেছি সবগুলোকে ফুসিং করো। হাসিনা, ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যাদের সামর্থ্য আছে সবগুলোকে বাংলাদেশে ফুসিং করো। সাধারণ মানুষকে ফুসিং করে আমাদের উপরে জুলুম অত্যাচার করবে না। আমি এই কথা বলি, বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির জননেতা আলহাজ মাওলানা আব্দুল আউয়াল। জননেতা আলহাজ মাওলানা আব্দুল আউয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহাসমুদ্রের সম্মানিত সংগ্রামী মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণজমায়েতের বিপ্লবী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সভাপতি মণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে জুলাই আগস্ট বিপ্লবের উপরে বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা আনন্দের পাড় ভেঙে আসছে। আজকের এই চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিন ইসলামের বিজয় হবে, আগামী নির্বাচনে ইসলাম বিজয় হবে, কোরআনে হুকুমাত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্টকে নতুন দেশের নতুন স্বাধীনতা ঘোষণা করতে চায়। 5ই আগস্ট দেশের জনগণ ফ্যাসিস্ট উৎখাত করেছে। ফ্যাসিস্ট উৎখাতের বদলতে 5ই আগস্টে হওয়ার কথা এদেশের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিনির্মাণের একটি রাষ্ট্র হওয়ার কথা।
প্রিয় ভাইয়ের আমার, সংস্কার কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ে তো সেই যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসানো হয়েছে, এখনো আমরা দেখছি সেই আমরা সকল মন্ত্রণালয়, সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি, ওই যে ফ্যাসিস্টদের দোসররা এখনো গদিগুলোকে পাকা পুক্ত করে বসেছে। আমরা আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনের আগে তলোয়ার দেওয়া জনসভার পিয়ার প্রতিষ্ঠার ছাড়া প্রতিষ্ঠান এদেশে হবে না। আমরা আজকে আমিরকে দেখাতে চাই, আগামী নির্বাচন পিয়ার ছাড়া হবে না, হতে দেব না, হওয়া হবে না। এই আহ্বান রেখে আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, সময় দিতে কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বর্ষিয়ান জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি সক্রিয় সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হযরত পীর সাহেবুল চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত দেশপ্রেমী ইমানদার ভাইরা আমার। আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায়, এদেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র চায়। এদেশের মানুষ আর দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী, টেন্ডারবাদ, দখলবাদের ক্ষমতায় দেখতে চায় না। এই জন্যে আল্লাহ রসুল রহমত মেহের বাণীতে আসে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে। আজকের যে দাবি, তিনটা দাবি, মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে। 1 নম্বর হলো সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন। 3টাই এদেশের গণদাবিতে আজকে পরিণত হয়েছে। সংস্কার ছাড়াও দেশটা কোনোদিন ভালো হবে না, বিচার ছাড়া দুর্নীতি মুক্ত দেশ হবে না, পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। 53 বছর ইতিহাসে আমরা কি দেখেছি? নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন, দিনের পর রাতে হয়েছে, দামি নির্বাচন হয়েছে। এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতের প্রতিফলন হবে না। এই জন্য আজকের 3টা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে। আজকে সকল মানুষ, সারা দেশের মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে। আজকের বাংলাদেশের একজন স্বনামধন্য প্রফেসর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এটা 24-এ এই 5ই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন। তার নাম হলো আনুপাতিক নির্বাচন কি এবং কেন। এটার মধ্যে কেন উনি আনুপাতিক নির্বাচন চাই, উনি 10টা কারণের কথা উল্লেখ করেছেন। বিএনপিকে এই নির্বাচন মেনে নেওয়া উচিত, 3টা কারণে বিএনপিকে এই পিয়ার নির্বাচন মেনে নেওয়া উচিত। উনি এই কথাগুলো এই বইতে উল্লেখ করেছেন। আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায়, থানায় থানায় এই বই নিয়ে যাবেন, আর এই পিয়ার পদ্ধতিটা মানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি। সারা বিশ্বের মধ্যে 91 দেশে পিয়ার পদ্ধতি আছে। আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক। আমরা সবাই চাই না নাকি?
কারা কারা পিয়ার চাই? নারা তাকবীর, নারা তাকবীর। প্রিয় ভাই আমার আসুন, আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে। এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায়। এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে ভিপি নুরুল হক নূর, পিয়ার চায়। বলা আছে এখানে বসা আছে আপনার মজিবুর রহমান, আপনার মঞ্জু, এবি পার্টি পিয়ার চায়। সকল ইসলামী দল পিয়ার চায়। এদেশের জনগণ পিয়ার চায়, বুদ্ধিজীবীরা পিয়ার চায়, শিক্ষাবিদরা পিয়ার চায়। আগামীতে পিয়ারেই নির্বাচন হবে, আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। এখন এই পিয়ারের দাবিতে আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন, এই বই নিয়ে পড়াশোনা করুন, বিলি করুন, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিফলেট করে বিলি করতে পারবেন। ইনশাআল্লাহ আজিজ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতির নির্বাচন ইনশাআল্লাহ। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুহতারাম সভাপতি, সংগ্রামী জননেতা হযরতুল আল্লামা নূরুল হুদা ফয়েজী। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. آمنت بالله صدق الله مولانا العظيم. ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত অধ্যকার এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই অভিভাবক, দেশের মুরব্বী, আজ দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশ ও জাতির সামনে উল্লেখযোগ্য বক্তব্য শুধু দেশ এবং জাতি নয়, সারা দুনিয়ার মুসলিম জাহানের জন্য যার বক্তব্য গুরুত্বপূর্ণ বহন করে, সেই বক্তব্য শোনার জন্য এবং সেই বক্তব্যকে আমরা দিক নির্দেশনা মনে করে প্রত্যেকটি এলাকায় এলাকায় আমাদের কার্যক্রম যেভাবে করতে হয় সেভাবে আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা জানি ইসলামী আন্দোলন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার আন্দোলন। ইসলামী আন্দোলন তথা মানবরচিত সকল মতবাদ, তন্ত্র মন্ত্রকে প্রতিফলিত করে একমাত্র আল্লাহ পাকের দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছরের জিন্দেগিতে যেই আমাদের সামনে যে বিধান রেখে গিয়েছেন, ইসলামের সত্যিকার বিধান, সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রীয় বিজয় করার জন্য আমরা আজকের মাঠে ছুটে এসেছি। এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশের প্রাণ পরিচয় মুসলমান নয়, শুধু দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা ইসলাম চাই, রাষ্ট্রীয় বিজয় হোক। এটা আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। কে কে ইসলামের পক্ষে জাহাজ জায়গায় হচ্ছে গাই ভাইরা, ইসলামকে মাইনাস করে এদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না, যেতে পারবে না। তাই আমরা জাতীয়ভাবে আজকের এই সম্মেলনের মাধ্যমে যে দেশের জন্য মঙ্গল, সেই ধরনের সংস্কার না করে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। এবং অতীতে যারা এই দেশের মধ্যে অত্যাচার, জুলুম, নির্যাতন, আজকাল দলীয়করণ সহ যত অন্যায় অপরাধ করেছে তার সুষ্ঠু বিচার, এই বিচার ছাড়া এদেশে নির্বাচন হতে পারে না। এবং নির্বাচন মানি মানুষকে ধোঁকা দেওয়া না, নির্বাচন মানি দিনের নির্বাচন রাতে না। এভাবে নির্বাচন দ্বারা কোনোদিন জনগণ তাদের রায় প্রতিফলিত করতে পারে না। অতএব নির্বাচন হবে, আর যেই নির্বাচনের পদ্ধতি ইসলামী আন্দোলন তুলে ধরেছে,
বহু রাজনীতি দল ঐক্যবাদ পোষণ করেছে, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে। আর আনুপাতিক হার অনুযায়ী সংসদ সদস্য হবে, তাদের কথা তাদের বক্তব্য দেশের সকল জনগণের পক্ষ থেকে হবে। কোন জনগণ ভোট দিবে আর তার প্রতিনিধি সংসদে যাবে না, এমন ভোট আমরা আর চাই না ইনশাল্লাহ। অর্থাৎ পিআর পদ্ধতিতে আমরা আছি ইনশাল্লাহ। বুঝে নিন, বোঝার মতন বুঝে ঘরে ঘরে এলাকায় এলাকায় আমরা এই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মানুষকে বুঝাতে চাই। আমরা সেই আগের সেই সব কিছু ভুলে গিয়ে নূতন বাংলায় নূতন পদ্ধতি, আপনারা যেহেতু গণতন্ত্র ছাড়তে পারতেছেন না, এই পচা নীতি মানুষের নীতি, এটারও সুন্দর একটা পদ্ধতি ইসলামী আন্দোলন শিখিয়েছে। যদি করতে চাও জনগণের সকল জনগণের প্রতিনিধি সংসদে থাকবে, এটাই আমরা চাই। আল্লাহ পাক যেন সহক্ষে আমাদের সময় মাল জানের কোরবানি করার তৌফিক দান করেন। মহতারামা আমিরের যেই নেতৃত্ব দিবে মহতারামা আমির, সেই নেতৃত্বের উপর 100 আস্থা রেখে আগামী আমার চলার জন্য বদ্ধপরিকর ঐক্যবদ্ধ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন 24-এর গণ অভ্যুত্থানের সাহসী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংহতি ব্যক্ত করছি। সুপ্রিয় উপস্থিতি, হাজার হাজার মানুষ জীবন দিয়ে, হাজার হাজার মানুষ রক্ত দিয়ে পূর্বে যে সিস্টেমে, পূর্বে যে ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হয়েছে, তেমন স্বৈরাচারী, তেমন দুর্নীতিবাদ সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশকে সামনে পরিচালিত করা হবে এমন আশাবাদ আমাদের কারোরই ছিল না। নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে, নতুন সিস্টেমে পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজের জায়গা হবে না। সুপ্রিয় উপস্থিতি, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিববাদী সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে, সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে 2টি পার্লামেন্টের কথা বলা হয়েছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। ইতিমধ্যে উচ্চকক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে, এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চকক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে, বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনের নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। পেশি শক্তির বলে, কালো টাকার বলে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। বিদেশি হোক, দেশি হোক,
কোন শক্তি বাংলাদেশের সংস্কারের এই আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা স্বৈরাচারী কায়দায় জুলুম করেছে, বাংলাদেশের মানুষের উপরে পিলখানা, শাপলা সহ 24 অভ্যুত্থানে গণহত্যা সংঘটিত করেছে, সেই সব গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসর, তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে, এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, বর্তমানে বাংলাদেশ ইসলামী সমাজের ঐক্যের প্রতীক হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমার দলের আমির আল্লামা মামুনুল হক আপনাদেরকে সালাম দিয়েছেন, সালাম পাঠিয়েছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা 2013 সালে শাপলা চত্বরে আমাদের রক্ত বিলীন করে শত শত মানুষ জীবন দিয়েছি। তার এই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে, ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। দ্বিতীয় কথা হলো, আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ, দখলবাজ চলছে আমরা লক্ষ্য করছি। পরিষ্কার বলি, ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মব জাস্টিস, চাঁদাবাজ, দখলবাজকে স্বীকার করে না, আমরা তীব্র নিন্দা করি। কিন্তু এই মব জাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে, কারণ যারা আওয়ামী লীগের দোষর, যারা খুনি শেখ হাসিনার দোষর, তাদেরকে যদি সরকার গ্রেপ্তার করে শাস্তি দিত, তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইতো না। এজন্য বর্তমান